আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের আরিফ স্যার। আজকে আমরা আইসিটি পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা এর অ্যারে সম্পর্কে জানব। দেখো, অ্যারে আমাদের কিভাবে কাজ করে। অ্যারেটা কাজ করে যখন আমরা একটা প্রোগ্রাম করতে গিয়েছি, সেখানে কিন্তু আমাদের দুই বা ততোধিক ইনপুট নেওয়ার প্রয়োজন হয়েছে, তাই না? আমরা কিন্তু সেগুলো কি করেছি, আলাদা আলাদাভাবে আমাদের ডিক্লিয়ারেশন করে নিতে হয়েছে প্রোগ্রামের মাঝে মাঝে। কিন্তু অ্যারে কি করবে, এই যে আমরা আলাদা আলাদাভাবে যে আমরা ভ্যালুগুলো নিয়েছি, অ্যারে সেই ভ্যালুগুলোকে আলাদা আলাদা করতে দেবে না। সে একটা অ্যারের মধ্যে অনেকগুলো ভ্যালু আমরা রাখতে পারবো। মাত্র 310 টাকায় শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তের দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনা রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। চলো আমরা অ্যারেটা কি সেটা সম্পর্কে আগে একটু বইয়ের ভাষায় আমরা বোঝার চেষ্টা করি। বলছে, অ্যারে একটি চলক একক সময়ে শুধুমাত্র একটি ডেটা ধারণ করতে পারে। তার মানে কি, একটি চলক একটি ডাটাই ধারণ করতে পারে। অনেক সময় প্রোগ্রামে একই ধরনের অনেক ডেটা নিয়ে কাজ করতে হয়, ফলে প্রত্যেকটি ডেটার জন্য আলাদা আলাদা চলক ঘোষণা করতে হয়। কিন্তু একই ধরনের অনেক ডেটার প্রত্যেকটির জন্য আলাদা আলাদা চলক বা ভ্যারিয়েবল নিয়ে কাজ করা বেশ সময় সাপেক্ষ এবং কষ্টের কাজ, যা মোটেই বাস্তবসম্মত নয়। এ সকল কাজে অ্যারে ব্যবহার করা হলে একটি অ্যারে চলক বা ভ্যারিয়েবলকে অনেক ডেটা রাখা যায় এবং প্রসেস করা যায়। তার মানে কি, একটি অ্যারেতে আমরা অনেকগুলো ডেটা চলক বা ভ্যারিয়েবল আমরা রাখতে পারবো। সেটা দিয়ে আমরা আমার যেখানে যেটা প্রয়োজন হবে সেখানে সেটা আমরা ব্যবহার করতে পারবো। একটি ভ্যারিয়েবলের নামের আওতায় মেমোরিতে পরপর সংরক্ষিত একই টাইপের কতগুলো ডেটার সমষ্টিকে অ্যারে বা বিন্যাস বলা হয়। তাহলে দেখো কি বলছে, একটি ভ্যারিয়েবলের নামের আওতায় মেমোরিতে পরপর সংরক্ষিত একই টাইপের কতগুলো ডেটার সমষ্টিকে অ্যারে বলছে। চলো এখন অ্যারেটা একটু দেখতে কেমন বা অ্যারেটা কিভাবে কাজ করে আরেকটা জিনিস বলি। অ্যারের যে ভ্যালুটা আমরা দিব, ভ্যালুটা কিন্তু আমাদের থার্ড ব্র্যাকেটের মধ্যে দিতে হবে। তো চলো আমরা অ্যারে কিভাবে কাজ করে সেটা একটু বোর্ডে আমরা লিখে দেখি। দেখো, আমরা মনে করো ইন্টিজার টাইপের একটা অ্যারে নিব। অ্যারের নাম দিলাম রোল। ঠিক আছে, রোল। অ্যারেটা আমরা কি বলেছি, অ্যারেটা কিন্তু আমাদের থার্ড ব্র্যাকেট আকারে কাজ করবে, তাই না? এই রোলের মধ্যে যদি আমরা ভ্যালু দিই, মনে করো ভ্যালু দিয়েছি 3, তার মানে এখানে আমাদের কয়টা ভ্যারিয়েবল স্টোর হবে? 3টি ভ্যারিয়েবল স্টোর হবে। হ্যাঁ, তাহলে এটা দেখো আরেকটা জিনিস বলে নিই, অ্যারে কিন্তু স্টার্টিং হয় 0 থেকে। তার মানে কি, এখানে আমাদের 3 ভ্যালু আছে, তার মানে কি আমাদের এরকম হবে 1 2 3? না, এভাবে আসবে না। আমাদের হবে 0 থেকে শুরু হবে, 0 1 2 এই পর্যন্ত এসে শেষ। তার মানে এই যে অ্যারের যে ভ্যালু 3, এই 3টা কাউন্ট হবে রোল 0, রোল 1, রোল 2 এইভাবে আসবে। দেখো, রোল 0 নামে একটা ভ্যালু আসবে আমাদের, রোল 1 নামে একটা আমাদের ভ্যারিয়েবল হয়ে গেল, রোল 2 নামে আমাদের ভ্যারিয়েবল হয়ে গেল। দেখো, আমরা রোল 0-র ভ্যালু যদি আমরা ধরি এ আছে, রোল 1-এ আছে বি, রোল 2-এ আছে সি, এরকম আছে। হ্যাঁ, এখন আমি চাচ্ছি আমার একটা প্রোগ্রামের মধ্যে এইটাকে আমরা প্রিন্ট করব। তাহলে আমরা কি করব, দেখো, প্রিন্ট এফ %d, কারণ ইন্টিজার টাইপের আমরা নিয়েছিলাম, %d, কমা। এখন দেখো আমরা কল করব, কাকে কল করব? রোল 1-কে। এই রোল 1-কে যদি আমরা কল করি তাহলে আমাদের আউটপুট ভ্যালুটি চলে আসবে বি। এবং রোল যদি আমরা এখানে 2-কে কল করি, এটাকে যদি 2 কল করি তাহলে আমাদের আউটপুট ভ্যালু চলে আসবে সি। দেখো, তাহলে কিন্তু আমরা জাস্ট একটি মাত্র ভ্যারিয়েবলকে এখানে ডিক্লেয়ার করেছি। এই ভ্যারিয়েবলের ভিতরে দেখো মান বসিয়েছি, সেই মান কিন্তু দেখো একই ভ্যারিয়েবল, কিন্তু আমাদের সেখানে অনেকগুলো মান আমরা স্টোর করতে পারছি। তো এটাই হচ্ছে অ্যারের কাজ। এখন আমরা অ্যারের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। দেখো, অ্যারের বৈশিষ্ট্য, অ্যারের উপাদানগুলো সমগোত্রীয় হয়। এটি একটি লিনিয়ার বা সরল ডেটা স্ট্রাকচার পদ্ধতি।
অ্যারেতে একটি মাত্র ফিল্ড ব্যবহৃত হয়, এটির উপাদানের অ্যাড্রেস সাজানো থাকে। প্রোগ্রামে অ্যারে স্ট্রাকচারের সুবিধা, একটা প্রোগ্রামে আমি অ্যারে লিখলে সেটা সুবিধা কি হবে সেটা আমরা এখন দেখব। অ্যারে ব্যবহারের ফলে প্রোগ্রাম সহজ, সুন্দর ও ছোট হয়। সমজাতীয় অনেকগুলো ডেটাকে একটি মাত্র চলক দ্বারা প্রকাশ করা যায়, এটি প্রোগ্রামের জটিলতা কমায়। এবার অ্যারে স্ট্রাকচারের কিছু অসুবিধা আছে, অসুবিধাটা আমরা একটু দেখি। এটিতে অনেক সময় মেমোরির অপচয় হয়, কারণ দেখো অ্যারেতে কিন্তু আমাদের প্রথমে কতটি আমরা ভ্যারিয়েবল নিতে চাচ্ছি সেই ডেটাটা কিন্তু আমাদেরকে দিয়ে দিতে হয়। দেখা যাচ্ছে আমি ডেটা 100 দিয়ে দিলাম, কিন্তু আমার 100টা ভ্যারিয়েবলের প্রয়োজন হয়নি, হয়তো 10টা ভ্যারিয়েবল প্রয়োজন হয়েছে, বাকি 90টা কিন্তু আমাদের জায়গা শুধু শুধু নষ্ট হলো। তো এই ধরনের কাজ হয়। তারপরের অসুবিধা হচ্ছে অ্যারে মধ্যস্থ কোনো ডেটা মুছতে হলে বা অ্যারের মধ্যে কোনো ডেটা সংযোজন করতে হলে অ্যারের অন্যান্য ডেটাগুলোকে স্থানান্তরের প্রয়োজন হয়। তাহলে দেখো অ্যারের মধ্যখান থেকে বা আমরা কিন্তু যে কোনো একটা ডেটা যদি মুছতে চাই বা অ্যাড করতে চাই তাহলে কিন্তু আমাদের হ্যাজেলের মধ্যে দিয়ে যাইতে হবে। যদি আমরা একটা ডেটাকে পরিবর্তন করতে চাই তাহলে বাকি ডেটাগুলোকেও আমাদের পরিবর্তন করতে হবে। তারপর বলছে অ্যারেতে একই টাইপের ডেটা রাখতে হয়, ভিন্ন ডেটা টাইপের ডেটা একটি অ্যারেতে রাখা যায় না। তার মানে কি, ডেটা টাইপ বলতে বোঝাচ্ছে আমরা দেখা যাচ্ছে একটিতে ইন্টিজার টাইপের অ্যারে ডিক্লেয়ার করেছি, কিন্তু সেখানে আমরা ফ্লোট টাইপের ডেটা নিতে চাচ্ছি, আসলে সেটা তখন কাজ করবে না। একটি অ্যারেতে এক টাইপের ডেটাই রাখতে হবে। প্রকৃত ডেটা অপেক্ষা অ্যারের সাইজ অনেক বেশি ঘোষণা করা হলে একদিকে যেমন মেমোরির অপচয় হতে পারে, অপরদিকে প্রকৃত ডেটা অপেক্ষা অ্যারের সাইজ কম ঘোষণা করা হলে অ্যারেতে ডেটার পর্যাপ্ত স্থান সংকলন হয় না। তাহলে দেখো অ্যারেতে যদি আমরা আমাদের প্রয়োজনের তুলনায় বেশি ডেটা ডিক্লিয়ারেশন করে রাখি তাহলে আমাদের যেমন মেমোরির অপচয় হবে, এবং আমাদের প্রয়োজনের তুলনায় যদি অ্যারের সাইজ কম দিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের পর্যাপ্ত যেই ভ্যালুগুলো আমরা রাখতে কিন্তু পারবো না। তো এইগুলো হচ্ছে আমাদের অ্যারের অসুবিধা। দেখো এখন আমাদের যে চলক আর অ্যারে এই দুটার মধ্যে পার্থক্যটা কি সেটা আমরা একটু দেখি। দেখো চলক মেমোরি লোকেশনের নাম বা ঠিকানাকে চলক বলে, আর অ্যারে একই ধরনের বা সমপ্রকৃতির ডেটার সমাবেশকে অ্যারে বলে। ডেটা চলকের নাম যে কোনো আকারের হতে পারে, তার মানে কি ডেটার যে আমাদের চলকের নাম যে কোনো রকম হতে পারে। অ্যারের একটি নাম থাকে এবং এর সদস্য বা আইটেম সমূহকে বন্ধনীর মধ্যে রাখা সংখ্যা দিয়ে চিহ্নিত করা হয়। তাহলে দেখো আমরা কিন্তু একটু আগে লিখেছিলাম অ্যারে কিভাবে করতে হয়, তৃতীয় বন্ধনীর মধ্যে লিখতে হয়। চলক একটি মুহূর্তে শুধু একটি মান ধারণ করতে পারে, আর অ্যারে একটি মুহূর্তে একের অধিক মান ধারণ করতে পারে। তো এই হচ্ছে আমাদের অ্যারে এবং চলকের মধ্যে পার্থক্য। দেখো অ্যারের প্রকারভেদ। অ্যারে 3 প্রকার: একমাত্রিক, 2 দ্বিমাত্রিক, 3 ত্রিমাত্রিক। হ্যাঁ, একমাত্রিক অ্যারে কাকে বলে? অ্যারের অন্তর্ভুক্ত ডেটাগুলো যদি একটি মাত্র কলাম বা রো আকারে থাকে তখন তাকে একমাত্রিক অ্যারে বলে। এই অ্যারেতে প্রতিটি নম্বর একটি নির্দিষ্ট স্থানে থাকবে যাকে আমরা তার সূচক বলি। সূচকগুলো সাধারণত 0 থেকে শুরু হয়। আমি কিন্তু একটু আগেই বলেছি যে অ্যারের সূচক 0 থেকে শুরু হয়। দেখো একমাত্রিক অ্যারের গঠন হচ্ছে ডেটা টাইপ, অ্যারে নেম, অ্যারে সাইজ। ডেটা টাইপ আমাদের দিতে হবে, আমরা যেমন ডেটা টাইপ দিয়েছিলাম ইন্টিজার, অ্যারে নেম দিয়েছিলাম একটি রোল, তারপরে অ্যারের মধ্যে কিন্তু আমাদের ভ্যালু দিয়েছিলাম 3, তাই না? দেখো এটা হচ্ছে আমাদের একমাত্রিক অ্যারের স্ট্রাকচার। তাহলে ডেটা টাইপ দিতে হবে, অ্যারে নেম দিতে হবে, আর এবং অ্যারে সাইজটা দিব কোথায়? অ্যারে সাইজটা দিব আমরা এই তৃতীয় বন্ধনীর মধ্যে। এখন দেখো দ্বিমাত্রিক অ্যারে, যে অ্যারেতে ডেটাগুলো একই সাথে কলাম ও রো আকারে ব্যবহার করা হয়। প্রথম মাত্রাটি রো এবং দ্বিতীয় মাত্রাটি কলাম নির্দেশ করবে। তার মানে দেখো এইখানে আমাদের সেমই থাকবে। প্রথমে ডেটা টাইপ দিতে হবে, অ্যারে নেম দিতে হবে, তারপরে আমাদের কি দিতে হবে? কলাম দিতে হবে, তারপরে আমাদের কি দিতে হবে? আরেকটা এক্সট্রা রো দিতে হবে, রোর ভ্যালু দিতে হবে। তাই রোর ভ্যালু 2 দিলাম। তার মানে দেখছো আমাদের দ্বিমাত্রিক কি করছে? সেম একমাত্রিকের মতোই আমাদের ডেটা টাইপ দিতে হবে, অ্যারে নেম দিতে হবে, কলাম দিতে হবে, তারপরে রোর ভ্যালুটা দিতে হবে। এই হচ্ছে আমাদের দ্বিমাত্রিক অ্যারে। হ্যাঁ, এখন আমরা দেখব ত্রিমাত্রিক অ্যারে। ত্রিমাত্রিক অ্যারে হলো একাধিক দ্বিমাত্রিক অ্যারের একটি অ্যারে। অর্থাৎ ত্রিমাত্রিক অ্যারে হলো এমন একটি ডেটা স্ট্রাকচার যা একাধিক দ্বিমাত্রিক অ্যারের সমষ্টি। তার মানে কি হবে? একাধিক দ্বিমাত্রিক মানে এইটার একাধিকবার এটা ব্যবহার করা হবে। তাহলে দেখো এখন আমাদের এখানে কি করতে হবে? প্রথমে ডেটা টাইপ দিব, অ্যারে নেম দিব, তারপরে দিব ডিপথ, তারপরে দিব কলাম, তারপরে দিব রো।
ধরো 1 দিলাম। দেখো প্রথমটা আমাদের কি দিতে হবে, অ্যারে ডিপথ। দেখো এটা হচ্ছে আমাদের ত্রিমাত্রিক অ্যারের একটা উদাহরণ। দেখো এটা কি ছিল, এটা কিন্তু আমাদের ডেটা টাইপ, এটা হচ্ছে আমাদের অ্যারে নেম, এটা অ্যারে নেম, এটা ডিপথ সাইজ, অ্যারেটা কত গভীরে যাবে সেটা, এটা হচ্ছে অ্যারে রো সাইজ, এটা হচ্ছে অ্যারে কলাম সাইজ। তাহলে দেখো এটা কিন্তু আমাদের কত ত্রিমাত্রিক অ্যারের একটি উদাহরণ। তো যেহেতু আমাদের ইন্টারমিডিয়েটে অ্যারে দ্বিমাত্রিক ত্রিমাত্রিকের অত ব্যবহার নেই, আমরা কি করব, একমাত্রিক অ্যারের কিছু সমস্যার সমাধান আমরা করব। এখন চলো আমরা তাহলে কিছু সমস্যা এখানে তুলে নেব, সেই সমস্যাটার সমাধান করার চেষ্টা করব। দেখো এখানে আমি একটি সমস্যা নিয়েছি, একটি একমাত্রিক অ্যারেতে 5টি সংখ্যা রেখে উক্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয়ের প্রোগ্রাম লিখবো আমরা এখন। হ্যাঁ, তো চলো আমরা প্রথমে সি প্রোগ্রাম লেখার যে বেসিক স্ট্রাকচার সেটা লিখে নিব, হ্যাশ ইনক্লুড এখন আমরা ইন্টিজার টাইপের একটি ডাটা নিব, যে আবার আরেকটি ইন্টিজার টাইপের অ্যারে নিব, অ্যারের নাম দিলাম মার্কস দিলাম, মার্কস। অ্যারেতে আমরা সংখ্যা রাখবো 5টি, 5। দেখো এখন আমাদের এই প্রশ্নে কি বলেছিল, প্রশ্নে বলেছে 5টি সংখ্যা রাখতে হবে, কোথায়, অ্যারেতে রাখতে হবে। তাহলে এখন আমরা অ্যারে এখানে ক্লোজ করলে হবে না, এখন অ্যারের মধ্যে মান দিয়ে দিব। দেখো মান দেওয়ার জন্য কিন্তু আমাদের প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এখন 5টি মান দিয়ে দিব আমরা। ধরো সেটার প্রথমে মান দিলাম 2 4 6 8 10, এই 5টি মান দিয়ে দিলাম। হ্যাঁ, এবং দেখো আমার কি বলেছে, লাস্টে বলেছে যোগফল নির্ণয় করতে হবে। তার মানে এখানে আমরা একটা যোগফলের জন্য এস নিয়ে নিলাম, এস এর ভ্যালু দিয়ে দিলাম 0। ঠিক আছে, দেখো তাহলে আমরা কিন্তু আরেকটা জিনিস শিখলাম, অ্যারের মধ্যে যখন আমরা মান অ্যাড করব তখন কিন্তু আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করব, এবং এইটা কিন্তু আমাদের অ্যারে 0-র ভ্যালু, এটা কিন্তু আমাদের 1 ভ্যালু, এটা কিন্তু 2-এর ভ্যালু, এটা 3, এটা 4। তার মানে কি, অ্যারে আমরা বলেছিলাম না, অ্যারে কিন্তু 0 থেকে শুরু হবে, কাউন্ট করবে 0 থেকে। তার মানে যখন আমরা অ্যারে 0 কল করব তখন কিন্তু আমাদের 2 চলে আসবে, অ্যারে যখন আমরা 1 কল করব তখন কিন্তু আমাদের 4 চলে আসবে, এরকম। ঠিক আছে, তাহলে আমাদের অ্যারে ডিক্লেয়ার করা হয়ে গেল। এখন আমরা একটা লুপ ব্যবহার করব, ফর লুপ। ফর লুপের মধ্যে আমরা জে নিয়ে কাজ করব। যে এখানে আমাদের জে এর ভ্যালু দিতে হবে 0 থেকে শুরু হবে জে এর ভ্যালু। এখন আমরা কন্ডিশন দিব, জে এর মান কি হবে না, 5 থেকে বড় হবে না। দেখো আমাদের যে অ্যারেটা ছিল, অ্যারে কিন্তু দেখো 0 থেকে স্টার্ট হয়েছে এবং 4-এ গিয়ে শেষ হয়েছে, তার মানে কি 5-এর নিচে। এই জন্য আমরা জে এর ভ্যালু 0 থেকে স্টার্ট করেছি এবং 4-এ গিয়ে শেষ করেছি, মানে 5-এর নিচে শেষ করেছি। তারপরে কি হবে, এখানে জে প্লাস প্লাস আকারে যাবে। তাহলে দেখো আমাদের ফর লুপের কাজ কিন্তু হয়ে গেল। এখন আমরা কি করব, এই ফর লুপের মধ্যে যোগফলটাকে নামাবো। ফর লুপের মধ্যে যোগফলের মধ্যে আমরা কি যোগফল কোথায় রাখতে চেয়েছিলাম, সামের মধ্যে। সাম ইকুয়াল টু কি করব, প্রথমে যেই সাম ভ্যালুটা আছে মানে এস প্লাস কি করব আমরা মার্কস কি দিব, এখানে কিন্তু জে চলে আসবে। এখন আর মার্কস এই ভ্যালু আসবে না, কেন, কারণ আমরা এখন এই অ্যারের মধ্যে যে কন্ডিশনটাকে আমরা এখন রান করাবো। তার মানে কি, যখন জে এর ভ্যালু 0 হবে তখন আমাদের এই যে অ্যারে 0-র কাজ এখানে চলে আসবে। তারপরে যখন আমাদের জে এর ভ্যালু যখন 1 আসবে, অ্যারে 1-এর ভ্যালু 4 সেটা চলে আসবে। এই জন্য আমরা এখানে অ্যারে জে ব্যবহার করব। এটা আমাদের কাজ শেষ। এখন আমাদের প্রিন্ট এফের কাজ। এখন আমরা এখানে প্রিন্ট এফ দিয়ে দিব, সাম ইকুয়ালস টু %d, কমা কি দিয়ে দিব, এস এর ভ্যালু।
এস এর ভ্যালুটাকে আমরা এখানে শো করে দিব। তার মানে কি টোটাল এগুলো সব যোগ করে এস এ রাখবে, আবার এস এর সাথে আবার ওই ভ্যালুটা যোগ করবে। তার মানে এই 5টি ভ্যালু কি করবে, পর্যায়ক্রমে যোগ করবে। এই দুইটা যোগ করে যে ভ্যালু হবে সেই ভ্যালুটা স্টোর রেখে তার সাথে আবার এটা যোগ করবে। এই 3টা ভ্যালু যোগ করে যে এই ভ্যালুটা হয়েছে সেই ভ্যালুর সঙ্গে আবার এই ভ্যালু যোগ করবে। এই 4টা যোগ করে যে ভ্যালু হবে সেই ভ্যালুটা আবার এটার সাথে যোগ করবে। তো দেখো এইটা আমাদের হয়ে গেল। আমাদের এই অ্যারে ব্যবহার করে আমরা সাম নির্ণয় কিন্তু করতে পারলাম। এখন আমরা এখানে প্রোগ্রাম শেষ করে দিব, রিটার্ন 0, এইখানে আমাদের প্রোগ্রাম ক্লোজ। দেখো এই প্রোগ্রামটা আমরা যদি রান করি তাহলে কিন্তু আমরা কি করতে পারবো, অ্যারেতে 5টি সংখ্যা রেখে উক্ত সংখ্যাগুলোর যোগফল। এখন দেখো এই যোগফল যদি আমরা করি এটার আউটপুট ভ্যালু আসবে তাহলে এই ভ্যালুগুলো যদি আমরা যোগ করি সামের ভ্যালুটা আসবে 30। দেখো অ্যারে ব্যবহার করে, দেখো আমরা যদি অ্যারে ব্যবহার না করতাম তাহলে কিন্তু আমাদের আলাদা আলাদাভাবে 5টি ইনপুট নিতে হতো, তাই না? 5টি স্ক্যানএফ নিতে হতো, বা একটা স্ক্যানএফের মধ্যে 5টি ভ্যালু আমাদেরকে নিতে হতো। কিন্তু আমরা দেখো এখানে কিন্তু আমাদের আলাদা আলাদাভাবে 5টি স্ক্যানএফের কোনো কাজ করতে হয়নি। তো দেখো এটা হচ্ছে আমাদের একক অ্যারে ব্যবহার করে আমাদের তার কোড এবং তার আউটপুট ভ্যালু। এখন চলো আমরা একটু দেখি দ্বিমাত্রিক অ্যারে ব্যবহার করে কিভাবে কাজ করতে হয়। দেখো আমি এখানে একটি দ্বিমাত্রিক অ্যারেতে 12টি সংখ্যা, তার মধ্যে 3টা রো থাকবে, 4টা কলাম থাকবে, রেখে উক্ত 12টি সংখ্যা প্রিন্ট করার প্রোগ্রাম লিখবো। দেখো আমি এখানে আউটপুট ভ্যালুটা নিয়ে রেখেছি। আউটপুট ভ্যালুতে থাকবে 2 ডাইমেনশনাল অ্যারে এলিমেন্টস, মানে দ্বিমাত্রিক যে অ্যারে সেটা। এখানে দেখো আমাদের কি হয়েছে, 3টি রো হয়েছে কিন্তু, এবং আমাদের কলাম হয়েছে কয়টি, 4টি কলাম। ভ্যালুগুলো আমি নিয়েছি। এখন আমরা এই আউটপুট আনার জন্য সি প্রোগ্রামিং কোডটা আমরা এখন করব। দেখো এখানে আমাদের ইন্টিজার টাইপের আই এবং জে নামক 2টি ভ্যারিয়েবল রেখে দিলাম। এখন আমরা নিব অ্যারে টাইপের, অ্যারেতে নিব ইন্টিজার মার্কস নিলাম। হ্যাঁ দেখো আমাদের কিন্তু কি বলা ছিল, যেটা ছিল দ্বিমাত্রিকে কিন্তু আমাদের প্রথমে রো এবং পরে কলাম কিন্তু আমাদের দিয়ে দিতে হয়েছে। দেখো রোয়ে আছে আমাদের 3 রো, 3টা রো নিতে বলেছে, কলাম নিতে বলেছে 4, তাই না? এখন কিন্তু আমাদের এই মানগুলো দিয়ে দিতে হবে। তার মানে কি করতে হবে, আমাদের 3টা রোয়ের মান দিতে হবে এবং এক একটা রোয়ের মধ্যে 4টি করে কলামের ভ্যালু থাকতে হবে। তার মানে কি, প্রথমে আমাদের ভ্যালু দিতে হবে এই যে এই ভ্যালুটা, প্রথম রোয়ের ভ্যালু 1 2 3 4, দেখো ক্লোজ, আবার কমা, এর মধ্যে আবার দিতে হবে আমাদের 5 6 7 8, কমা, তারপর আবার দিতে হবে আমাদের 9 10 11 12, এটা সেমিকোলন দিয়ে শেষ। দেখো আমরা কিন্তু ভ্যালুগুলো নিয়েছি, এই ভ্যালুগুলো কিন্তু এক একটা রো এক একটা কলামের ভ্যালু, তাই না? কিন্তু আমাদের অ্যারের ভ্যালু নিতে হলে আমরা কি বলেছিলাম প্রথমেই বলো তো, অ্যারের ভ্যালু নিতে হলে অ্যারের ভ্যালুগুলো একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে। তো অ্যারের ভ্যালু তো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, এবং এইগুলো এক একটা কিন্তু আমাদের রোয়ের ভ্যালু। এইগুলো যে আমাদের ভ্যালু, এগুলো কিন্তু প্রত্যেকটা রোয়ের ভ্যালু। তো রোয়ের ভ্যালুগুলো তো আমাদের অ্যারের ভ্যালু না, তার মানে অ্যারের ভ্যালুগুলো রাখতে আমাদের আর একটা বড় করে সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে। তো দেখো এই হয়ে গেল আমাদের অ্যারের মান গ্রহণ করা। অ্যারের মধ্যে আমাদের দেখো এইটা একটা রোয়ের মান, এটা একটা রোয়ের মান, এটা একটা রোয়ের মান, 3টা রোয়ের মান, এবং এক একটা রোয়ের মধ্যে কিন্তু 4টা করে কলামের মান রয়েছে। তো দেখো আমাদের কিন্তু মান নেওয়া হয়ে গেল, এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রত্যেকটা মানের পরে কিন্তু তোমাকে কমা ব্যবহার করতেই হবে, তা নাহলে কিন্তু তোমার মানটা নেওয়া হবে না। এখন আমরা প্রিন্ট করব 2 ডাইমেনশনাল অ্যারে এলিমেন্টস, এটা আমাদের প্রিন্ট করে দেখাইতে হবে। তাহলে আমরা এখানে প্রিন্ট এফ নিব, টু এলিমেন্টস, এখানে আমরা ব্যাকস্ল্যাশ দিয়ে এন দিয়ে দিব, কারণ যাতে আমাদের দেখো এটা পরের লাইন থেকে শুরু হয়েছে।
তো এটা আমাদের কাজ হয়ে গেল প্রিন্ট এফ এর কাজ। তার মানে এই পর্যন্ত কাজ শেষ। আমাদের ভ্যালুগুলো অ্যাড করেছি, এই যে আমাদের যেটা স্ক্রিনে লেখা উঠবে সেটা দিয়েছি। এখন আমরা কি করব, ফর লুপের কাজ করব। দেখো ফর লুপে প্রথমে আমরা আই এর ভ্যালু দিব 0, কারণ আমরা অ্যারে সবসময় 0 থেকে শুরু হয়। আই ইজ লেস দ্যান 3, ঠিক আছে, আই প্লাস প্লাস। প্রথমে আমাদের কিসের কাজ করতে হয়, দেখো প্রথমে কিন্তু আমাদের রো এর কাজ করতে হয়। তার মানে এখানে কয়টি রো আছে, 3টি রো, 0 থেকে শুরু হবে এবং 2তে গিয়ে এন্ড হবে। তো এখানেও আমরা প্রথমে আয়ের মধ্যে রোটাকে রেখেছি, রো 0 থেকে শুরু হয়েছে, 2তে গিয়ে শেষ হবে। এখন আমাদের এই রো এর কাজ কিন্তু শেষ, এখন আমরা কলামের কাজ করতে হবে। এই রো এর মধ্যে কিন্তু এখন আমাদের কলামের কাজ করতে হবে। আর ফর লুপ নিতে হবে, জে ইজ ইকুয়াল টু 0, কারণ আমরা জানি যে আমাদের 0 থেকে শুরু হয় অ্যারে। জে কি হবে, লেস দ্যান 4, জে প্লাস প্লাস, তাই না? এখন আমরা এটার মধ্যে কি করব, প্রিন্ট হয়ে যাবে। এখানের মধ্যে প্রিন্ট হবে %d এবং প্রত্যেকটার দেখো পরে কিন্তু ফাঁকা আছে, তার মানে কি \t দিতে হবে, একটা ট্যাব দিতে হবে। এবং আমরা কিসের ভ্যালুটাকে এখানে প্রিন্ট করব, মার্কস আই এর ভ্যালু এবং জে এর ভ্যালুটা প্রিন্ট করে দিব। দেখো এটা প্রিন্ট কিন্তু আমরা করে দিলাম, এটার কাজ শেষ। এখন আমাদের প্রিন্ট আর একটা প্রিন্ট করব, প্রিন্ট এফ \n কেন দিলাম, কারণ আমাদের নিউ লাইন করতে হবে। দেখো একটা লাইন যখন শেষ হয়ে যাবে তখন আবার পরের লাইন আসবে, নিউ লাইন। তার এটা করার পরে আমাদের দেখো ফর লুপ, এই ফর লুপের কাজ শেষ। এই ফর লুপের মধ্যে আমাদের এটার কাজ শেষ করলাম, আমাদের একটা রো দেখাই দিবে। তারপরে যখন আমাদের রো এর কাজ শেষ তখন আমাদের নতুন লাইনে আসবো, এসে আবার আমরা এই ফর লুপে চলে যাব। এইখান থেকে এই কন্ডিশন আসবে, আবার একটা দেখাই দিবে, তারপরে সেটা শেষ করবে, এইভাবে চলবে। এখন আমাদের লাস্টের রিটার্ন 0 প্রোগ্রাম এখানে শেষ, আমাদের প্রোগ্রাম শেষ। দেখো এই প্রোগ্রামটা, এই যে দ্বিমাত্রিক অ্যারে ব্যবহার করে এই প্রোগ্রামটা যদি আমরা এখন রান করি তাহলে কিন্তু আমরা এই টাইপের একটি আউটপুট পেয়ে যাব। তো দেখো এটা কিন্তু খুব সহজেই আমরা করতে পারলাম যে কিভাবে আমরা একটি দ্বিমাত্রিক অ্যারেতে আমরা রো এবং কলামের মান বসিয়ে আউটপুট বের করব। এখন চলো আমরা একটু দেখব ত্রিমাত্রিক অ্যারে কিভাবে কাজ করে। দেখো আমি এখানে একটি 2x2x3 আকারের ত্রিমাত্রিক অ্যারে প্রদর্শনের প্রোগ্রাম সেটা আমি এখানে লিখে নিয়েছি এবং তার আউটপুটটি কেমন আসবে সেটাও কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। প্রথমে আসো আমরা আগে প্রোগ্রামটা দেখি। অবশ্য আমরা আউটপুট দেখে বুঝতে পারছি যে আমরা কিন্তু জেনেছিলাম ত্রিমাত্রিক যে অ্যারেটা আছে সেটা কিন্তু আমাদের দ্বিমাত্রিক অ্যারের কম্বিনেশন, মানে 2 বা ততোধিক দ্বিমাত্রিক অ্যারে ব্যবহার করে আমাদের ত্রিমাত্রিক অ্যারে তৈরি হয়। তো দেখো আমাদের এখানে আমরা প্রথমে নিয়েছি ইন্টিজার, আমরা অ্যারের নাম দিয়েছি মাই 3 ডাইমেনশন অ্যারে। তার এখানে আমরা দিয়েছি ডেপথ, এখানে রো দিয়েছি, এখানে কলাম দিয়েছি, তারপরে ভ্যালুগুলো নিয়েছি। দেখো ভ্যালুগুলো নেওয়ার ক্ষেত্রে তুমি একটু লক্ষ্য করলে দেখতে পাবে আমি কিন্তু প্রথমে একটা বড় সেকেন্ড ব্র্যাকেট নিয়েছি। মানে কি, ফার্স্ট এই সেকেন্ড ব্র্যাকেটটা বড় দেওয়ার কারণ হচ্ছে এটি হচ্ছে আমাদের অ্যারে যে ভ্যালুগুলো স্টোর করবে সেই ব্র্যাকেট। তারপরে দেখো আমাদের দ্বিতীয় নাম্বার যেই ব্র্যাকেটটা দেখতে পাচ্ছ সেই ব্র্যাকেটটা কি করছে, আমাদের যে ডেপথ আকারে ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালুগুলো আমাদেরকে এখানে ইনসার্ট করবে। কিন্তু তার ভিতরে আবার 2টি নিয়েছে। দেখো ডেপথ কিন্তু 2, দেখো এখানে ডেপথ কিন্তু আমাদের 2 আছে, এই জন্য 2টি করে নিচ্ছি এবং রো আছে 2। তার মানে কি করব, আমরা রো নিব 2, আমাদের কলাম আছে দেখো 3, তার মানে কি প্রত্যেকটা রোয়ে 3টা করে আমাদের ভ্যালু থাকতে হবে। দেখো প্রত্যেকটা রোয়ে আমাদের 3টা করে ভ্যালু আছে, রো আছে 2, ডেপথ দেখো 2টা, এই একটা 2টা ডেপথ আমাদের, তাই না?
তো এইভাবে ভ্যালু নিয়েছি, আর আমরা জানি যে ভ্যালু নেওয়া শেষ হলে আমাদের কিন্তু সেমিকোলন দিয়ে শেষ করতে হয় অ্যারের ভ্যালু। তারপর আমরা নিয়েছি প্রিন্ট এফ। প্রিন্ট এফ কোনটা? এই যে এইটা প্রিন্ট করার জন্য এলিমেন্টস অফ দ্য 3D অ্যারে। এখানে \n নিয়েছি, মানে নতুন লাইন এর পরের থেকে শুরু হবে। তারপরে দেখো আমরা ফর লুপ নিয়েছি। ফর লুপে দেখো আমরা উপরে কিন্তু ইন্টিজার টাইপের i j k এটা আমরা প্রদর্শন করিনি, আগে ডিক্লেয়ার করিনি। এই কারণে আমরা কিন্তু এই ফর লুপের মধ্যেই কিন্তু ইন্টিজার ব্যবহার করতে পারছি। আসলে এটা নেওয়ার কারণ হচ্ছে ইন্টিজার টাইপের, মানে আমরা যখন একটা যদি আমাদের ভ্যারিয়েবলের প্রয়োজন হয় তখন কিন্তু আমরা যে কোনো জায়গায় আমরা ভ্যারিয়েবলটাকে কিন্তু ডিক্লেয়ার করে নিয়ে নিতে পারবো। তো এই কারণেই আমি এইখানে এটা দেখিয়েছি। ফর লুপের মধ্যে দেখো ইন্টিজার টাইপ নিয়েছি, আমাদের একটা i ভ্যারিয়েবল নিয়েছি, ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল নিয়েছে, তার ভ্যালু দিয়েছে 0, তার কন্ডিশন দিয়েছি 2 এর থেকে কম এবং i++। এইটার পরে প্রিন্ট করবে কি আমাদের স্লাইস %d \n, মানে নতুন লাইন করবে, আইটাকে প্রদর্শন করে দেবে। দেখো আয়ের ভ্যালু প্রথমে 0, এই জন্য দেখো প্রথমে 0 দেখাই দিছে। আয়ের ভ্যালু আমাদের 1, দেখো দ্বিতীয়টাতে আমাদের আয়ের ভ্যালু 1 দেখাই দিছে, স্লাইস 1 দেখাই দিছে। তারপরে আমাদের ফর লুপ আসবে ইন্টিজার টাইপের j। আমরা যদি এইখানে যদি ডিক্লেয়ার করে দিতাম ইন্টিজার i j k, তাহলে এখানে আমাদের এই যে ইন্টিজার টাইপ এগুলো ডেটা টাইপ দিতে হতো না। কিন্তু আমরা এটা আর কি নতুন একটা মেথড শিখলাম, আমরা যেখানে প্রয়োজন হবে, যদি আমরা উপরে যদি আমরা ডেটা ডিক্লেয়ার না করে থাকি আমরা কিন্তু যে কোনো জায়গায় ডেটা ডিক্লেয়ার করতে পারবো। তো দেখো এখানে আমরা j = 0, j এর ভ্যালু 2 এর থেকে কম, j++ দিয়েছি। তার মধ্যে আবার আরেকটা আমরা ফর লুপ নিয়েছি, সেখানে দিয়েছি ইন্টিজার টাইপের একটা k ডেটা নিয়েছি, k = 0 নিয়েছি, k এর ভ্যালু 3 থেকে কম হইতে হবে, k++। তারপর আমাদের এই শর্তগুলো যখন আমাদের মানবে তখন আমাদের দেখাই দেবে প্রিন্ট এফ %4d। তারপর আমাদের কি করবে, আমাদের যে অ্যারের নাম দিয়েছিলাম my 3D অ্যারে, সেখানে আমাদের i j k এর ভ্যালুগুলো প্রদর্শন করে দেবে। দেখো i j k এর ভ্যালু এখানে কিন্তু আমাদের প্রদর্শন করে দিয়েছে। তারপরে আমাদের প্রিন্ট এফ নিউ লাইন, প্রিন্ট এফ নিউ লাইন রিটার্ন 0, আমাদের নতুন লাইনে করে আমাদের মানগুলো দেখাই দিবে। দেখো একটা কাজ শেষ, নতুন লাইন দেখাই দিছে, একটা শেষ, নতুন লাইন দেখাই দিছে। তো এই হচ্ছে আমাদের ত্রিমাত্রিক অ্যারের ব্যবহার করে একটি কোড এবং তার আউটপুট কিভাবে হয় সেটা। তো আমাদের অ্যারের কাজ কিন্তু আমাদের এখানেই শেষ। মানে অ্যারে যে আমাদের 3 টাইপের অ্যারে, একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক অ্যারে, এই অ্যারেগুলো কিন্তু আমাদের দেখা শেষ এবং আমরা কিন্তু এক একটি কোড করে করে কিন্তু দেখিয়েছি কিভাবে অ্যারেগুলো কাজ করে, অ্যারেগুলো লিখতে হবে কিভাবে, সেগুলো আমরা কিন্তু দেখেছি। এখন আমরা দেখব ফাংশন কিভাবে কাজ করে। দেখো বলছে প্রোগ্রামে নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য কতগুলো স্টেটমেন্ট একটি ব্লকের মধ্যে যে নামে রাখা হয় তাকে ফাংশন বলা হয়। প্রতিটি সি প্রোগ্রামে এরূপ এক বা একাধিক ফাংশনের সমষ্টি। তাহলে প্রত্যেকটা সি প্রোগ্রামিং কি হচ্ছে, এক বা একাধিক ফাংশনের সমষ্টি। ফাংশন চেনার সহজ উপায় হলো ফাংশনের মানের শেষে এক জোড়া প্রথম বন্ধনী থাকে। এই প্রথম বন্ধনীর মধ্যে অনেক কিছু থাকতে পারে, আবার নাও থাকতে পারে। ফাংশনের প্রথম বন্ধনীর মধ্যবর্তী মানকে আর্গুমেন্ট বা প্যারামিটার বলা হয়। প্রতিটি ফাংশনের একটি নাম থাকে, যে নামে কম্পাইলার তাকে শনাক্ত করে। প্রোগ্রাম নির্বাহের সময় কম্পাইলার যখন কোনো ফাংশন কল করে তখন মূল প্রোগ্রামের কাজ স্থগিত রেখে কল্ড ফাংশনে নির্বাহ শুরু করে। নির্বাহ শেষে মূল ফাংশনে প্রত্যাবর্তন পূর্বক পরবর্তী লাইন থেকে নির্বাহ চালিয়ে যায়। তবে এই প্রক্রিয়ায় অতিরিক্ত কিছুটা সময় ব্যয় হয়, তাই ছোট কোনো প্রোগ্রামের জন্য সাধারণত ফাংশন ব্যবহার করা হয় না। দেখো ফাংশনের কিছু প্রয়োজনীয়তা আছে, সেইগুলো দেখি। প্রোগ্রামকে সংক্ষিপ্ত করে, প্রোগ্রাম ডিবাগিং সহজতর হয়, ব্যবহারকারী তার প্রয়োজন অনুযায়ী ফাংশন তৈরি করে কার্য সম্পাদন করতে পারে। একই ফাংশন বিভিন্ন প্রোগ্রামে ব্যবহার করা যায়। প্রোগ্রামের দৈর্ঘ্য ছোট হয়, ফলে মেমোরি স্পেস কম লাগে। প্রোগ্রামে পুনরাবৃত্তিমূলক নির্দেশনাকে ফাংশন ব্যবহারের মাধ্যমে সহজ করা যায়। প্রোগ্রাম রচনার ক্ষেত্রে অপেক্ষাকৃত কম সময় লাগে। প্রোগ্রাম সহজ পাঠ্য হওয়ায় ভুল বের করা, সেগুলো পৃথক ও সংশোধন করা যায়। বড় প্রোগ্রামের ক্ষেত্রে ছোট ছোট প্রোগ্রাম মডিউলে বিভক্ত করা যায় বলে প্রোগ্রাম সহজবোধ্য হয়। একই ফাংশনকে ভিন্ন ভিন্ন ইনপুট ডেটা দিয়ে বারবার ব্যবহার করা যায়। এই ছিল আমাদের ফাংশনের উপকারিতা। এখন আমরা ফাংশনের প্রকারভেদ সম্পর্কে জানি। সি প্রোগ্রামে ফাংশন সমূহকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যথা লাইব্রেরি ফাংশন আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। লাইব্রেরি ফাংশন কাকে বলে?
সি কম্পাইলারে কতগুলো বিল্ড ইন ফাংশন থাকে সেগুলোকে লাইব্রেরি ফাংশন বলে। লাইব্রেরি ফাংশনগুলো তাদের নিজস্ব ফরম্যাট অনুযায়ী মেন ফাংশনের মধ্যে ব্যবহার করা যায়, যেমন প্রিন্টএফ, স্ক্যানএফ, গেট অ্যাপস, স্কর্ট, ক্লক, টাইম, সাইন, কজ, ট্যান ইত্যাদি বহু ব্যবহৃত কয়েকটি লাইব্রেরি ফাংশনের উদাহরণ। প্রোগ্রামে বিভিন্ন ধরনের গাণিতিক, যৌক্তিক ও অন্যান্য কার্যক্রম সম্পাদনের জন্য লাইব্রেরি ফাংশন ব্যবহৃত হয়। প্রোগ্রামে কোনো লাইব্রেরি ফাংশনের ব্যবহারের পদ্ধতিটা কি সেটা একটু দেখব। লাইব্রেরি ফাংশনগুলোর ব্যবহার সহজ হওয়ায় শুধুমাত্র ফাংশনের ব্যবহার বিধি ও ফরম্যাট জানা থাকলেই হয়। লাইব্রেরি ফাংশনগুলো ঘোষণা তাদের হেডার মানে .h ফাইলে ও বিস্তারিত বর্ণনা সংশ্লিষ্ট লাইব্রেরি .lib ফাইলে দেয়া থাকে। তার মানে কি আমরা যে stdio.h দিচ্ছি, এর মধ্যে কিন্তু আমাদের লাইব্রেরি ফাংশন দেওয়া হয়ে যাচ্ছে। সি প্রোগ্রামে মেইন ফাংশনের গুরুত্ব। প্রতিটি সি প্রোগ্রামে মেইন নামে একটি ইউজার ডিফাইন্ড ফাংশন থাকে। প্রতিটি সি প্রোগ্রামে মেইন নামে একটি ইউজার ডিফাইন্ড ফাংশন থাকে। প্রোগ্রাম নির্বাহের শুরুতে মেইন ফাংশন স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়। প্রয়োজনে এক বা একাধিক ফাংশন নিয়ন্ত্রণ করে। প্রোগ্রামে একটি মেইন ফাংশন থাকে। মেইন ফাংশন ছাড়া অন্যান্য ফাংশন যতবার প্রয়োজন কল করা যায়। সুতরাং সি প্রোগ্রামে যত ফাংশনই থাকুক না কেন মেইন ফাংশনকে ঘিরেই যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়। তার মানে দেখো আমাদের একটা প্রোগ্রামে কিন্তু মেইন ফাংশন একটিই থাকবে, অন্যান্য ফাংশন অনেকবার থাকতে পারে, অনেকগুলো থাকতে পারে, কিন্তু মেইন ফাংশন থাকবে একটি। এবার ইউজার ডিফাইন্ড ফাংশন। কম্পাইলারে বিল্ড ইন বা লাইব্রেরি ফাংশন থাকা সত্ত্বেও প্রোগ্রাম রচনার সময় সব রকম ফাংশন পাওয়া যায় না। সেক্ষেত্রে প্রোগ্রামার তার নিজস্ব প্রয়োজন অনুযায়ী সে সকল ফাংশন তৈরি করে তাকে ইউজার ডিফাইন্ড বা ব্যবহারকারী বর্ণিত ফাংশন বলা হয়। ইউজার ডিফাইন্ড ফাংশন আকার, আকৃতি ও সমস্যার ধরন এবং সমাধানের কৌশলের উপর নির্ভর করে। একটি নির্দিষ্ট কাজের জন্য ভিন্ন ভিন্ন প্রোগ্রামার কর্তৃক ব্যবহৃত ফাংশনগুলোর নামে ও বর্ণনায় ভিন্ন ভিন্ন হতে পারে। ইউজার ডিফাইন্ড ফাংশনের নাম একটি আইডেন্টিফায়ার। সুতরাং আইডেন্টিফায়ার নামকরণের নিয়ম অনুযায়ী ফাংশনের যে কোনো বৈধ নাম দেওয়া যেতে পারে। একটি ইউজার ডিফাইন্ড ফাংশন কতকগুলো স্টেটমেন্ট নিয়ে গঠিত। সামান্য কিছু ব্যতিক্রম ছাড়া প্রতিটি স্টেটমেন্ট সেমিকোলন দিয়ে শেষ হয়। ইউজার ডিফাইন্ড ফাংশনের বর্ণনা মেইন ফাংশনের উপর কিংবা নিচে থাকে, কিন্তু ভেতরে নয়। তার মানে কি হচ্ছে, মেইন ফাংশনের উপরে অথবা নিচে থাকবে আমাদের ইউজার ডিফাইন্ড ফাংশন, মেইন ফাংশনের ভিতরে থাকতে পারবে না। ইউজার ডিফাইন্ড ফাংশনের নামকরণের কিছু নিয়মাবলী আছে, সেগুলো হলো প্রথম অক্ষর অবশ্যই আলফাবেট হতে হবে। ফাংশনের নামের প্রথম অক্ষর কোনো সংখ্যা দেয়া যায় না। কোনো বিশেষ চিহ্ন ব্যবহার করা যায় না। লাইব্রেরি ফাংশন বা কিওয়ার্ড এর নাম একই হতে পারে না। ফাংশনের নামের শেষে মানে ব্র্যাকেট দিতে হয়। ফাংশনের নাম তার কাজের সাথে মিল রেখে দেওয়া উচিত, তবে এতে বাধ্যবাধকতা নেই। ফাংশনের নামটা আমরা তার যে কাজ তার নাম অনুসারে দিলে ভালো হয়, কারণ আমরা সেটা বুঝতে সুবিধা হবে যে এটা কেন ব্যবহার করেছিলাম। তবে এটার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই, তুমি যেটা ইচ্ছা সেটা দিতে পারবে। ফাংশন ডেফিনেশন হচ্ছে, ফাংশন ডেফিনেশনকে ফাংশন বডিও বলা হয়। কোনো ফাংশন কি কাজ করবে তা ফাংশন ডেফিনেশনের মধ্যে বর্ণনা করতে হয়, অর্থাৎ ফাংশন ডেফিনেশনের মধ্যেই প্রোগ্রামের কোড লিখতে হয়। ইউজার ডিফাইন্ড ফাংশন ঘোষণার ফরম্যাট হলো, দেখো রিটার্ন টাইপ আছে, ফাংশন নেম টাইপ আছে, প্যারামিটার বা আর্গুমেন্ট লিস্ট আছে। হ্যাঁ দেখো রিটার্ন টাইপের মধ্যে আমরা যেমন ইন্টিজার টাইপ দিই, ফাংশন নেমের মধ্যে ইন্টিজার, অ্যাড এগুলো দিতে পারি, এবং প্যারামিটার ইন্টিজার এক্স, ইন্টিজার ওয়াই মানে ব্র্যাকেটের মধ্যে দিব আর কি। রিটার্ন টাইপ যেটা আছে সেটা কি, যে ডেটা ফাংশন রিটার্ন করে তা নির্দেশ করে, মানে যে ডেটা ফাংশনকে আমরা রিটার্নে নিয়ে যাব সেটাকে নির্দেশ করবে রিটার্ন টাইপ সেটা। ফাংশন নেম কি করবে, ইউজার ডিফাইন্ড ফাংশনের নাম নির্দেশ করবে। এবং প্যারামিটার বা আর্গুমেন্ট লিস্ট কি করবে, প্যারামিটার টাইপের সংখ্যা নির্দেশ করে। ফাংশন ডেফিনেশনে যে প্যারামিটার ব্যবহার করা হয় তাই হলো ফর্মাল প্যারামিটার, আর ফাংশন কলিংয়ের সময় যে আর্গুমেন্ট বা প্যারামিটার দেওয়া হয় তা হলো অ্যাকচুয়াল প্যারামিটার। ফাংশন প্রোটোটাইপটা আমরা এখন দেখব। ফাংশন প্রোটোটাইপ, কোনো প্রোগ্রামে ফাংশন ব্যবহার করা হলে প্রোগ্রামের শুরুতেই সেই ফাংশন সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হয়, যাতে কম্পাইলার বুঝতে পারে যে এই নামের বা গঠনের ফাংশন পরে কোথাও ডিফাইন করা হয়েছে। ফাংশন কলিং, কল নামে ডাকা,
যখন একটি ফাংশন অপর কোনো ফাংশন ব্যবহার করে তখন তাকে ব্যবহারকারী বা মূল ফাংশন বলে। যে ফাংশন ব্যবহার করা হয় তাকে ব্যবহৃত বা কল ফাংশন বলা হয়। প্রোগ্রামে যখন কোনো নির্দিষ্ট কাজ করার প্রয়োজন হয় তখন শুধুমাত্র উক্ত ফাংশনের নাম লিখলেই সে কাজ করে দেয়। এটাই হলো ফাংশন কলিং। এখন আমরা দেখব ফাংশন রিটার্ন। সি প্রোগ্রামের প্রতিটি ফাংশনই আলাদাভাবে ভ্যালু রিটার্ন করে, তবে ভয়েড ফাংশনের শুরুতে উল্লেখ করা থাকলে আর কোনো ফাংশন ভ্যালু রিটার্ন করে না। মোট কথা, কোনো ফাংশনের ভ্যালু তার কলিং ফাংশনে ফেরত যাওয়াকেই ফাংশন রিটার্ন বলে। ফাংশন রিটার্নের সাধারণ নিয়ম আছে। রিটার্ন ভ্যালু দিতে হবে, অর্থাৎ রিটার্ন দিতে হবে, ব্র্যাকেটের মধ্যে রিটার্নের যে ভ্যালুটা দিতে হবে। তাহলে আমরা ফাংশন রিটার্ন জানলাম। এখন রিকার্সিভ ফাংশন সম্পর্কে আমরা যাব। একটি ফাংশন অন্য কোনো ফাংশনকে কল করতে পারে। সিতে রিকার্সিভ নামে এক বিশেষ ধরনের ফাংশন ব্যবহৃত হয় যা প্রয়োজনে নিজেই নিজেকে কল করতে পারে। অর্থাৎ যখন কোনো ফাংশন নিজেই নিজেকে কল করে তখন তাকে রিকার্সিভ ফাংশন বলা হয়। ফাংশন কলকে বলে রিকার্সিভ কল। রিকার্সিভ ফাংশন একটি নির্দিষ্ট অবস্থা পর্যন্ত নিজেকে কল করতে পারে, ফলে একটি শিকল এর সৃষ্টি হয়। রিকার্সিভ ফাংশনের মধ্যে এমন একটি ব্যবস্থা থাকতে হবে যাতে এক পর্যায়ে গিয়ে রিকার্সিভ শেষ হয়, অর্থাৎ আর রিকারশন কল ঘটে না। এই ব্যবস্থাকে বলে রিকারশনের টার্মিনেটিং কন্ডিশন। রিকার্সিভ ফাংশনের বৈশিষ্ট্য: রিকার্সিভ ফাংশন নিজেই নিজেকে কল করে। প্রতিটি রিকার্সিভ ফাংশনের একটি টার্মিনেটিং কন্ডিশন থাকতেই হবে, তা না হলে রিকার্সিভ কল চলতেই থাকে। রিকার্সিভ ফাংশনের নির্বাহের ফ্লো সর্বদা টার্মিনেটিং কন্ডিশনের দিকে অগ্রসর হয়। রিকার্সিভ ফাংশন ব্যবহারের কিছু সুবিধা আছে। সুবিধাসমূহ হলো প্রোগ্রামের জটিলতা অনেক কমে যায়, অনেক কম সংখ্যক ভেরিয়েবলের প্রয়োজন হয় এবং প্রোগ্রাম সহজ ও সুন্দর হয়। রিকার্সিভ ফাংশন ব্যবহারের কিছু অসুবিধা আছে, সেগুলোর মধ্যে হলো প্রোগ্রাম সম্পাদনের সময় অনেক বাড়িয়ে দেয়। রিকার্সিভ ফাংশন ব্যবহার করলে লুপের সংখ্যা বেড়ে যায়। তো এই ছিল আমাদের ফাংশন সম্পর্কিত আজকের ক্লাস। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের যদি কোনো একটা টপিকে যদি কোনো সমস্যা থেকে থাকে বা কোনো টপিক যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। আমরা অবশ্যই তোমার সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এখানেই সমাপ্ত করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।